তোমরা কেউ আমার খোকা দুটোকে দেখেছো? একজনের বয়স 8 বছর আর একজন 9 মাসের ছোট্ট সোনা। তোই ভীষণ দুষ্টু, একেবারে ঘুমোতে চাইতো না। এর মা দুজনকে বুকে জুড়িয়ে ঠিক এই গানটি গাইতো। বাসবো ভালো রাখবো ভোরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ভোরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ভোরে, বাসবো ভালো রাখবো ভোরে। পাগল করা গান গায় কে কে? এ কি পাগলা বাবা তুমি? তুমি আমার খোকাদেরকে দেখেছো বাবা? কারা তোমার খোকা? তা তো জানি না, তবু তবু এইটুকু মনে আছে 22 বছর আগে ওদের মাটা মরে গেছে, আর আর ওরা আমার বুক থেকে হারিয়ে গেছে। জানো বাবা, আমার বড় খোকা যদি বেঁচে থাকে সে হয়তো তোমারই বয়সী হবে। কে গো তুমি পাগলা বাবা? কারা তোমার খোকা? আর কেমন করে বা হারিয়ে গেছে তোমার হারানো 2 সোনামানিক? সোনামানিক? সে এক মর্মান্তিক কাহিনী বাবা। তাহলে তুমি কি সেই দিনের সেই আদর্শবান পুলিশ অফিসার সত্যবান রায়? না, সত্যবান রায় আজ মরে গেছে। সত্যবানের সত্য আজ মাটিতে মুখ টুকরে পড়েছে, আর আদর্শ টুকরে টুকরে কাঁদছে। আজকের সমাজে যারা আদর্শ নিয়ে বাঁচতে চায় তাদের তো এই পরিণতি হয় গো বাবা, এই পরিণতি হয়। কিন্তু কিন্তু সত্যবান রায়ের নামটা জানলে কি করে বাবা? কে কে তুমি? মনে করো আমি তোমার স্নেহের সরোবরে ফোটা এক স্নেহের কমল। মনে করো তোমার হারানো 2 সোনা মানিকের মাঝে আমি নতুন করে কুড়িয়ে পাওয়া একটা সোনা মানিক। সোনা মানিক? তোমার ওই স্নেহাতুর বুকে আমাকে একটু জায়গা দেবে বাবা, একটু জায়গা দেবে? না না, আমার এই স্নেহা দুর্বুকে আমি জায়গা দেব না। যখন আমার খোকারা ফিরে এসে দেখবে তার বাবার স্নেহা দুর্বুকে অর্ধেকটা দখল হয়ে গেছে, তখন আমার খোকারা ভীষণ অভিমান করবে। না না, আমি একটু জায়গা দেব না। খোকা খোকা, তুমি যেও না, তুমি আমার উপরে বিশ্বাস রাখো পাগলা বাবা। আমি তোমার সেই হারানো 2 সোনা মানিককে আমি তোমার বুকে ফিরিয়ে দেবো বাবা, তোমার বুকে ফিরিয়ে। দাঁড়াও দাঁড়াও শক্তিমান। ফুলওয়ালি? ফুলওয়ালি নয়, আমাকে শুধু ঝিমলি বলে ডাকো শক্তিমান। ঝিমলি? যেদিন শেরখানের হাত থেকে তুমি আমার স্বপ্ন রক্ষা করেছো, সেদিন থেকে আমার জীবনে সুখ, স্বপ্ন, হাসি, কান্না সব যে তোমার চরণে উজাড় করে দিয়েছে শক্তিমান। তুমি ভুল করছো ঝিমলি। শক্তিমানের চলার পথ বড়ই দুর্গম। মৃত্যু যে কখন কোথায় ওঠ পেতে বসে আছে তার ঠিক নেই। শক্তিমানের পাশে থাকলে তোমারও জীবনের সংশয় হতে পারে ঝিমলি। হোক সংশয়, তোমার মতো দেবতার কর্মক্ষেত্রে নিজের জীবন উদ্ধার করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব শক্তিমান। তাই হোক ঝিমলি, তাই একই লক্ষ্য সামনে রেখে আমরা উল্কার মতো ছুটে যাব। শয়তান ভুজঙ্গ নাগের কালো টাকার পাহাড়ে আগুন ধরে দেব, ডিনামাইট চার্জ করে উড়ে দেব ভুজঙ্গ নাগের পাপের প্রাসাদ। আর সেই ভুজঙ্গ
অপরাধীর ক্ষমা নেই। আমরা পরাজয় মানব না, তোমার মাটির একটি কানও ছাড়ব না। আমরা পরাজয় মানব না, তোমার মাটির একটি কানও ছাড়ব না। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, ভাবনা কেন, মা গো, ভাবনা কেন। খোকা খোকা বন্ধ করো এই অভিশপ্ত ডাক। ও ডাক আমি আর শুনতে পারছে না, বিলকুল শুনতে পারছে না। কি হলো শের ভাই, কি হলো? তুমি এমন করছো কেন? সেলিম, ও ডাক তুই বন্ধ করতে বল। ও ডাক শুনলে আমি পাগল হয়ে যাব। কেন শের ভাই, কেন? ওই ডাক শুনে তুমি এত ডর করছো কেন? জানি না রে সেলিম, আমি কিচ্ছু জানি না। শের ভাই, জানিস সেলিম, কাল রাতে আমি এক স্বপ্ন দেখলো, একটা পাগলা খোকা খোকা বলে আমার দিকে ছুটে আসে। और আমি उसको प्यार लेते গিয়ে পিতাজি পিতাজি বলে उसका गोद में ঝাঁপিয়ে পড়লো। अचानक দেখলাম আমি। কি দেখলে বলো শের ভাই, তুমি কি দেখলে? ওই পাগলা का চেহারা বিলকুল চেঞ্জ হয়ে গেছে। হাসুমাখা আঁখ থেকে আঁখ ঝরতে লাগলো, মুখে ফুটে উঠলো এক রাক্ষস কি মূর্তি। ওই রাক্ষস হাসতে হাসতে দু হাত দিয়ে আমার গলা চেপে ধরলো। और আমি ডরতে চিৎকার করতে করতে। শের ভাই, কি হলো, কি হলো শের ভাই, এ তোমার কি হলো? সারা দুনিয়া যে শের খানকে ডর করতো, সেই শের খান কিনা একটা পাগলের খোকা ডাককে ডর করছে। अरे तू और तेरा बहन सपनम हमारा शेर को कायर बनाया। कायर नहीं उस्ताद, सलीम ने शेर को एक नया जिंदगी का रास्ता দেখিয়েছে। और স্বপ্নম আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। अरे ये जिंदगी तुझे रोटी और कपड़ा दीते पारवे ना रे बेटा। तो के शेर का माफिक जीना है, तू मेरे पास आ जा। नहीं उस्ताद, আমি স্বপ্নম का प्यार में कसम লিয়েছে और कभी चाकू और पिस्तौल ধরবে না। अरे शाबाश बेटा शाबाश। जे रहमान उस्ताद आपन को भूखा रेखे তোর মুখে রুটি ডালিয়েছে, এই রহমান উস্তাদ আজ পার পিয়ে গেল। और झूठा प्यार करने वाला लड़की तू तो अपना हुए गेलो। क्या रे बेटा? पिताजी मेरा बात सुन बेटा, और छोकरी का बात सुन ले, तो रास्ते पर भीख मांगते होगे। না শের ভাই না, এই ওস্তাদের কথা শুনলে এই সারা দুনিয়া তোমায় নফরত করবে। আমি নফরত চাই না সেলিম, আমি প্যার চাই। আমি তোকে পিতাজি बहुत सारे रुपये दिलाबो। আমার দিদি তোমাকে প্যার দেবে, ঘর দেবে, সংসার দেবে। तू चुप जा सलीम। तू मेरे पास आ जा बेटा। তুমি আমার কাছে এসো শের ভাই, तू मेरे पास आ जा बेटा। তুমি আমার কাছে এসো। तू मेरे पास आ जा। नहीं এই নফরত की दुनिया है, আমি शेर হয়ে বাঁচতে চাই না। আমি এক বেগুনাহ जिंदगी চাই। मुझे जीने दो पिताजी, मुझे जीने दो। शबनम का प्यार में दुनिया है, सिर्फ एक मामूली आदमी की तरह मुझे जीने दो। नहीं, तू
तू हमारे साथ गद्दारी करेছি तुझे আমি छोड़বে না সে जो हाथे हमें তোকে পাল পোষ করিয়াছে ওই হাতে তোকে আমি খবরদার, তুই ওর বুক থেকে এক বিন্দু রক্ত ঝরাতে পারবি না, তাহলে তোকে আমি। कौन कौन আছে तुम कौन আমি মহাকাল, আমি তোর মৃত্যু দূত। नहीं नहीं हो सकता ये कभी नहीं हो सकता ये कभी नहीं ये कभी नहीं ये क्या ये पागला बाबा को देखे उस्ताद भेगे गेलो केनो তুমি কে পাগলা বাবা? আমি যে এক সন্তানহারা বাবা, আর ওই ওই শয়তানটা আমাকে দেখে বাবার বুক থেকে সন্তান কেড়ে নেওয়া একটা কসাই, সেই জন্য তো আমাকে দেখে ও ভয়ে মুখ লুকোতে চাইছে। কিন্তু কিন্তু তুমি যদি ওর আপন বেটা হও, ও তোমাকে খুন করতে চেয়েছিল কেন? শের ভাই ওস্তাদের আপন বেটা নয় পাগলা বাবা। খুব ছোটবেলায় ওস্তাদ শের ভাইকে চুরি করে এনে নিজের বেটা বানিয়েছে। ঠিক ধরেছি, আমি ঠিক ধরেছি। তাই তো ভাবি গোবরে এমন পদ্ম ফুল ফোটে কি করে? क्या बोला জানো বাবা, তোমাকে দেখলে কেন জানি না আমার বড্ড কাছের মানুষ মনে হয়, আর যেন মনে হয় তুমি আমার কত যুগের চেনা, কত আপন। তোমার আমার সম্পর্ক, তো তুমি যদি আমার সত্যিকারে খোকা হাতে, তাহলে पागला बाबा পাগলা বাবা নয়, শুধু শুধু একটিবার বাবা বল, বল শুধু একটিবার বাবা বল। অপূর্ব দৃশ্য। না না, আমাকে মরতে দিন, দোয়াই আপনার দোয়াই, আমি বাঁচতে চাই না, আমি গঙ্গায় ঝাঁপে আমি আত্মহত্যা করতে চাই। মৃত্যুই জীবনের শেষ সমাধান নয় স্বর্ণালী দেবী। সমাজ সংসারের বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে থাকার নামই হলো জীবন। সংগ্রাম করতে করতে আজ তো আমি হেরে গেছি শের, তাই তো হেরে যাওয়া জীবন নেই, আর আমি কিছুতেই বেঁচে থাকতে চাই না, আমি শুধু মরতে চাই। দোয়াই আপনি আমাকে মরতে দিন, মরতে। দাঁড়ান স্বর্ণালী দেবী, আত্মহত্যা করতে যাওয়া অপরাধ। একজন পুলিশ অফিসার হিসেবে আমি কখনোই আপনাকে আত্মহত্যা করতে দিতে পারি না। কি বললেন অফিসার? আপনি না সৎ এবং সাহসী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন? এই এমন একটা মানুষের বোন এত ভীতু কাপুরুষ হয় কি করে? স্যার, আপনি সাহিত্যিকের মতো তো বেশ বড় বড় কথা বলছেন, কিন্তু বলুন তো স্যার, যে সভ্য সমাজে নারীদের সুরক্ষিত রাখতে পারে না, সে কেমন সভ্য সমাজ? আর সে সভ্য সমাজে আমার বেঁচে থেকে কি লাভ? স্বর্ণালী দেবী, তখন যখন এই সভ্য সমাজ আমার দিকে আঙুল তুলে বিদ্রুপ করে বলবে ওই যাচ্ছে ধর্ষিতা মেয়ে, তখন এই কথা শোনার পরেও আমার কি বেঁচে থাকতে ইচ্ছে হবে স্যার? বলুন না, আমার কি বেঁচে থাকতে ইচ্ছে হবে? স্বর্ণালী দেবী, কেউ তো আমার দুটি হাত ধরে স্বপ্নের বাসর সাজাবে না স্যার, কেউ তো তার মনের মনে কোঠায় আমাকে দেবে না তার ভালোবাসার আশ্রয়। আমি যদি আশ্রয় দিই? স্যার আপনি? হ্যাঁ আমি। তোমার এই হেরে যাওয়া জীবনটাকে আবার আমি নতুন করে জেতাবো স্বর্ণালী। আর তাই তো তোমাকে আমার স্ত্রীর যোগ্য মর্যাদা দিয়ে নিয়েতে আজ আমি তোমার হাত ধরলাম। স্যার আপনি? বেশ শক্ত করে ধরবেন স্যার, নইলে হয়তো ফসকে যেতে পারে। একটু স্বরূপ, তুমি স্বরূপ। এ কি ফেরারি আসবে স্বরূপ সান্যাল? আজ আমি তোমাকে কিছুতেই পালাতে দেবো না। দোহাই দোহাই অফিসার, দোহাই, ওকে ছেড়ে দিন, ও সম্পূর্ণ নির্দোষ, ও যাচ্ছে পরিস্থিতির শিকার। পরিস্থিতি শিকার? হ্যাঁ স্যার, অপরাধী জানিল না
কি বা তার অপরাধ, বিচার হইয়া গেল। এমনই এক সাজাপ্রাপ্ত আসামি আমি। কিন্তু এখানে কেন এসেছো? আমি এসেছিলাম আমি আমার হারিয়ে যাওয়া অতীতটাকে খুঁজতে, কিন্তু এসে দেখলাম আমার সেই হারিয়ে যাওয়া অতীত আজ নতুন বর্তমানের সাথী হয়ে আমার ভবিষ্যৎটাকে অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়েছে। স্বরূপ, এসব তুমি কি বলছো স্বরূপ? আজ তোমার পরিচয় যাই হোক না কেন, একদিন তো তুমি ছিলে। না স্যার, ভদ্র সন্তান বলে আর আমার বিদ্রুপ করবেন না। আমি তো সালা এক নম্বর মাতাল, লম্পট। স্বরূপ, স্বরূপ না, স্বরূপ না, আমি জানি তুমি সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ? আপনি আপনি ভুল চলেছেন ম্যাম সাহেব। আমি সারা এক নম্বর লম্পট, চরিত্রহীন, মাতাল। এই দেখুন না, এই দেখুন, এই তো আমি মদ খাচ্ছি, মদ। না স্বরূপ না, অবিস তুমি খেও না স্বরূপ। মদ খাচ্ছি। স্যার, মেপসাব বড্ড ভালো মানুষ। এমনই একটা ভালো মানুষকে বিয়ে করলে আপনি আপনি ভীষণ সুখী হবেন স্যার, ভীষণ সুখী হবেন। স্বরূপ, কিন্তু তুমি? আমি আমার জীবন যন্ত্রণার জ্বালা মেটাতেই এই কারণ শুধু কি কাছে টেনে নেব, আর আমার এই ক্লান্ত অবসন্ন মনটাকে সান্ত্বনা দিয়ে বলবো, স্বরূপ, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, जो लिखा था आंसू होके संग बहे गया, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। রিপোর্টার বিপ্লব মুখার্জি আবার লেখা শুরু করেছে তার বোনের বলাৎকারের পুনঃতদন্তের জন্য। তবে কি রিপোর্টার বিপ্লব মুখার্জি জেনে ফেলেছে সেদিনের সেই খলনায়ক এই ভুজঙ্গনাথ? না, কোনো মতেই এই খবরটা লিক করতে দেওয়া যাবে না। ওকে টোপ দেব, আর সেই টোপ যদিও না গেলে তো তাহলে ওকে ফিনিশ বুঝিয়ে দেব আমি ভুজঙ্গ। তবে আমি গোক্র কেউটের মতো চবল মারি না, অজগরের মতো হস্ত গিলে। মালিক, মালিক, এক আজব খবর আছে মালিক। কি ব্যাপার রোমান, তুই এমন হন্তদন্ত হয়ে এখানে ছুটে এলি কেন? वो जो 22 साल पहले वो रिपोर्टर और उसका बीवी को हम लोग खून करिए, वो पुलिस ऑफिसर अभी तक जिंदा है मालिक। और वो शेर खान का साथ उसका मुलाकात भी हुई है मालिक। और वो शेर खान ने भी उसका असली परिचय जानते पारे तो हम दोनों থামলি কেন রোমান? যদি ওর সঙ্গে সম্পর্ক একসঙ্গে হয়ে যায় তাহলে কি করবো আমরা? কি করবো? সত্যি করে বল রোমান, কে ওই শের খান? शेर खान तो मेरा अपना बेटा है मालिक। মিথ্যে কথা। সেদিনের সেই সত্যবান রায়ের সাথে ওই শের খানের কোনো গোপন রহস্যময় লুকিয়ে রয়েছে, নইলে তার সাথে মোলাকাত হয়। তুই এইভাবে আতঙ্কিত হয়ে ছুটে এসেছিস কেন? মালিক, আর একদিনও তুই মিথ্যে করে পালিয়ে গেছিলিস।
বল বল রহমান, সত্যি করে বল, কে ওই শের খান? मालिक আমি अल्लाह का नाम लिए बोलती मालिक। ओ शेर मेरा अपना बेटा ना আছে। তাহলে তাহলে কে ওই শের খান? ओ पुलिस ऑफिसर सत्यवान राय का छोटा लड़का। রহমান, उस दिन वो छोटा बच्चा को हम खत्म करी नहीं मालिक। अपना बेटा परिचय दिए ओके पाल पोस करे আমি শের খান বানিয়েছি। বেঈমান, মুকরম, কে হবে? नहीं मालिक नहीं, मुझे आखिरी मौका दीजिए। जो काम मुझे पहले करना था वो काम मुझे अभी करने दीजिए। বেশ, তবে তাই কর, তবে তাই কর রহমান। ওই শুয়োরের বাচ্চা শের খানের সাথে সাথে ওর আসল বাপটাকেও শেষ করে দিবি। ওদের একজনও যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আমাদের দুজনের বিপদ বাড়বে রহমান। आप मत करते मालिक। जो काम हाँ बाप बेटा दोनों को ही हमी রহমান, बिल्कुल खत्म खत्म करिए देवे। बिल्कुल खत्म। রহমানটা আবার একটা টেনশন বাড়িয়ে দিয়ে গেল। এতদিন দুধ কলা দিয়ে যে কাল সব বসেছে, সে কাল সব আবার আবার বুকে চুবল মারবে না তো? अरे चिंता करबे ना सर, चिंता करबे ना। আমি ঝাড়ফুঁক করিয়ে আপনার বিষ না মানে সাপের বিষ আমি নামিয়ে দেব। সাপের বিষ? হ্যাঁ আসলে আমার দাদু ছিলেন গাউরি কামাখ্যা ফেরত এক বিখ্যাত ওঝা। 7 দিনের সাপে কাটা মরা রুগীকে তিনি বাঁচিয়েছিলেন। তাই সেই দাদুর কাছ থেকে আমি বেশ কিছু বিদ্যে শিখে রেখেছি। না, বেশ করেছো, ভালোই করেছো। তা থানার ডিউটি ছেড়ে এখানে কি ওঝাগিরি করতে এসেছো? মানে স্যার আমি এসেছি ওই শক্তিমানকে ধরতে। তা শক্তিমান কি তোমার হেলে না ঘোড়া সাপ? সেটাকে মন্ত্র দিয়ে বশ করে ধরে নিয়ে যাবে। আরে হেলে আর কেলে তো আমার কাছে বাচ্চা ছেলে স্যার। আজ তো অজগরকেও আমি Shut up! মানে বলছিলাম কি স্যার, একটা গোপন খবর আছে। আজ নাকি শক্তিমান আপনার বাড়িতে বিশেষ অতিথি হয়ে আসে। What? আর বড়বাবু বলছিলেন আমি যদি ওই শক্তিমানকে ধরতে পারি তাহলে আমাকে নাকি ওই ছোট হাবিলদার থেকে একেবারে বড় হাবিলদারে প্রমোশন পাইয়ে দেবে। সেই জন্যই তো আমার এখানে আচ্ছা স্যার। তোমার কি মাথার ছিট আছে নাকি? আরে যার নাম শুনলে তোমার এই বড় বাবু থরথর করে কেঁপে ওঠে, আর তাকে তুমি ধরতে এসেছো? স্যার হ্যাঁ, তবে গোপন খবর তুমি যেটা জেনেছো সেটা কিন্তু সম্পূর্ণ ভুল খবর। আজ শক্তিমান নয়, আমার বিদেশ থেকে আমারই বাড়িতে আসছে আমারই বিজনেস পার্টনার। I am Michael and আমার আন্দাজ যদি কিছু গলদ না হয়তো আপনি ভুজঙ্গ নাগ আছে। হ্যাঁ হ্যাঁ মিস্টার, আমি ভুজঙ্গ না। হ্যালো হ্যালো মিস্টার নাগ, হ্যালো হ্যালো মিস্টার মাইকেল, হ্যালো। মিস্টার মাইকেল, ওই পুলিশ সব আমাদের অ্যারেস্ট করবে না তো? ডোন্ট ফিয়ার মাই ডার্লিং, এখানে তো পুলিশ আর ক্রিমিনাল জোরে জোরে মারতে ভয় আছে না কি বলে মিস্টার নাগ? बहुत मस्त आजो, बहुत अंजाम में आजो के नाम तुम्हारा रोई माँ और এটা
আছে, তোমাকে আর ভেঙে বলতে হবে না। হ্যাঁ মিস্টার মাইকেল, গত পরশু আপনাদের এখানে আসার কথা ছিল, কিন্তু দুদিন লেট হওয়ার কারণ কোনো পুলিশি ঝামেলায় আটকে পড়েননি তো? पुलिस अरे मिस्टर, इंडियन पुलिस की तो हम लोग पुतुल की माफिक नाच कराबे, लेकिन तुम्हार साथ हमार पहले जान पहचान ছিল, तो कुछ देर हो गेल। आई एम राइट मिस डायना? হ্যাঁ, এবার তাহলে আমাদের বিজনেসের ব্যাপারে কথা বলা যাক মিস্টার মাইকেল। হ্যাঁ লেকিন বলবে, কেন না বলবে? আমি আজ আপনাকে যত ডায়মন্ড দিবে ওর ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হইবে 15 crore রুপি, বাট আপনাকে দিতে হবে সিরেফ 5 crore rupees। 15 কোটির মাল মাত্র 5 কোটিতে? কই দেখি দেখি হিরেগুলো আমায় দেখান তো। हाँ हाँ देखा भाई, जरूर देखा भाई, क्या ना लेखा देखा भाई, लेकिन हम लोग आगे रुपया देखी भी तार पोर हीरे देखा भी। यू आर अंडरस्टैंड? ওকে ওকে মিস্টার মাইকেল, আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি, কেমন? ये मिस्टर नांग बहुत जेंटलमैन आछे, उसका नाम আমি बहुत बार শুনেছি, ওকে আমি बहुत পছন্দ করি। और তোমাকে भी मैं बहुत पसंद करी। আরে দেখ, খালি রুই মাছ রুই মাছ রুই মাছ। আপনি আমাকে পছন্দ করেন, তাহলে আপনি রুই মাছ কেন, ছুটি মাছ বললে আমার কোনো আপত্তি নাই। এই নিন মিস্টার মাইকেল, আপনার হিরের মূল্য 5 কোটি টাকা। থ্যাংক ইউ মিস্টার নাগ। ও মিস্টার মাইকেল, তুমি বিজনেস ছাড়া আর কিছু भी জানিবে না। আমি এখন ওই ইয়াং ম্যানকে নিয়ে কিছু নাচা গানা করিবে। ঠিক আছে ডার্লিং, ঠিক আছে, বহুত বড়িয়া নাচা গানা করিয়া আমাদের ফ্রেন্ডের ডিল তুমি ভরাইয়া দাও। ওকে মিস্টার মাইকেল, লাউলেস টেন। জু 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 জুবি 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 ও জুবি 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 জুবি। मेरा दिल गाएगा जुबी जुबी जुबी, मस्ती में गाएगा जुबी 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 আমার ডাইনা তো हम लोग চলিতেছে। দেখি আমার হিরে। হিরে হিরে তো আমি দিয়ে দিয়েছি, কি ডার্লিং দেই নাই? हाँ दिए दिए छे। अरे हीरे ना दिले तुम लोग रुपया दिले की करे? মিথ্যে কথা, আপনারা আমায় ঠকাতে চাইছেন। হয় হিরে দিন, নয়তো টাকা ফিরিয়ে দিন। স্যার হিরে না লইয়া तुम लोग এমনি এমনি আমাকে রুপিয়া দিয়ে দিলি, তাজ্জব কি বাত। কামান ডাইনা, খবরদার! আর এক পায়ে গোলে চেষ্টা করলে আমি তোমাদের পকেটে হাতে কিছু লাভ নেই, বুঝবো না। তোমার পিস্তল এখন আমাদের হাতে। হ্যান্ডস আপ! উরি বাবা রে, কে তুমি? যে তোমার কালো বাজারে কালো পথে কাঁটা বিছে দিয়েছে
আমি সেই শক্তিমান। শক্তিমান? কামান ডাইনা। অ্যাম্বুলেন্স। ডাক্তার অ্যাম্বুলেন্স কি হবে? আমি বোধহয় হাফ ফেল করবো স্যার, তাই আগাম। শাট আপ! যাও যাও যাও, আগে শক্তিমানকে ধরবে যাও। যাওয়া যাবে না স্যার, কেন যাওয়া যাবে না? প্যান্টের ভেতর। আরে প্যান্টের ভিতর কি আটকে আছে? পায়খানা। পায়খানা? আরে কে রে ভাই? এখান থেকে পালা। আরে যাবি না, পালা। ও আমার 5 কোটি টাকা চলে গেল। এইভাবে যে শক্তিমান আমাকে ঠকিয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। এখন আমি কি করি? না বিষ খাও, নয়তো পুকুরে ডুবে মরবে। এসো। এ কি বলছিস সেটা? ঠিকই বলছি, ছোটদা যেভাবে আমাদের বংশের কালি মাখিয়ে দিয়েছে তাতে মরা ছাড়া আর আমার কিছুই উপায় নেই। কেন, কাঞ্চন কি করেছে? কি আবার করবে? ওই ইডিয়েটের মতো রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন, সেই ধর্ষিতা বোনটাকে বিয়ে করে নিয়ে বাড়ি আসছে। সে কি, কাঞ্চন আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে? সরি দাদা, তোমাকে জানানোর মতো সময় বা পরিস্থিতি কোনোটাই ছিল না, তাই বাধ্য হয়ে তোমাকে না জানেই আমি। বেশ করেছিস। এবারে এই নোংরা মেয়ে কখনো এই বাড়ি বউয়ের মর্যাদা পেতে পারে না, তাই ওকে নিয়ে তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। সেটা তুই কি বলছিস? আরে কাঞ্চন আমাদের না জানিয়ে বিয়ে করে হয়তো অন্যায় করেছে, কিন্তু একটা ধর্ষিতা মেয়ে, মানে আমাদের এই সভ্য সমাজের, যাকে অচ্যুত অপবিত্র বলে দূরে সরে রেখেছিল, তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে কাঞ্চন যে মহানুভবতার পরিচয় দিয়েছে, তাতে ওকে ভাই বলে ভাবতে আমার ভীষণ ভীষণ গর্ব হচ্ছে রে। তুমি আমাদের মেনে নেবে দাদা? আরে শুধু মেনে নেবো কি রে ভাই, আমি সানন্দে তোদেরকে বরণ করে নেব। না না দাদা, না, এই নোংরা মেয়েটা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বোন, ছোটদার বিয়েতে আনন্দ করতে পাসনি বলে তোর বড় কষ্ট হচ্ছে না রে বোন? দাদা শোনা, সব কষ্ট আমি দূর করে দেবো রে বোন। দাদা শোনা, তুমি একটা নতুন গেম আমি শুরু করছি, আমি যা বলছি তাতে তুই সায় দিয়ে যা। ঠিক আছে ঠিক আছে দাদা শোনা, ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওই ছোটদার নতুন বউটাকে আমি আমার বৌদি বলে মেনে নিলাম। কি গো নতুন বৌদি, এখনো লজ্জায় মাথা নিচু করে থাকবে? আরে বাবা, গুরুজনদের প্রণাম করবে না? প্রণাম। তুমি আমায় কোথায় আনলে? আমি এখানে থাকতে পারবো না। আমি ভুজঙ্গ তবে আমি বক্র কেউটের মতো সবল মারি না, শকরের মতো আস্ত গেলে খায়। তুই কোথায় গেলি রে বোন? আমাদের কথা তোর কি একটিবারও মনে পড়লো না? বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় একবারও তোর মনে হলো না তোকে ছেড়ে দাদা বৌদি কেমন করে বাঁচবে? ওরা যে তোকে নিজের সন্তানের চেয়েও বেশি কিছু ভাবে না। যে আমাদের কথা ভাবে না তার কথা আমরা কোনোদিন ভাববো না, কখনো ভাববো না। বৌদি
আর আমিও তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি ঠাকুরপো, যে বাড়িতে নেই তার কথা তুমি ভুলেও এ বাড়িতে মুখ দিয়ে উচ্চারণ করবে না। আমার মুখের দিকে তাকিয়ে ওই কথাগুলো আর একবার বলো তো বৌদি, আমি ভালো করে একবার যাচাই করে নেই এমন নিষ্ঠুর অভিনয়টা তুমি ঠিকঠাক করতে পারছো কিনা। ঠাকুরপো তুমি আমার চোখকে তুমি এত সহজে ফাঁকি দিতে পারবে না বৌদি। নিজেকে যতই কঠিন করে রাখার চেষ্টা করো না কেন, ওই স্বর্ণালীর জন্য তোমার এই মমতাময় হৃদয়টা যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, তা আমার চেয়ে কেউ বোঝে না বৌদি, আমার চেয়ে কেউ বোঝে না। ঠাকুরপো আমি তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বৌদি, নিজেকে পাষাণ করে রাখার বিচার চেষ্টা না করে একটিবার প্রাণ খুলে কাঁদো, প্রাণ খুলে। ঠাকুরপো আমি নইলে যে তুমি নিজেই বুক ফেটে মরে যাবে গো বৌদি, নিজেই বুক ফেটে মরে যাবে। তাই বলছি একটিবার শুধু কাঁদো, কাঁদো, কাঁদো। না, আমি কাঁদবো না। কেন কাঁদবো, কেন কাঁদবো? তার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই, তাহলে তাহলে কেন আমি তার জন্য কাঁদতে যাব? না, আমি কখনো তার জন্য কাঁদবো না, একটু কাঁদবো না, একটু না, একটু না। ও গো, ও গো, তুমি এসেছো? আমার স্বর্ণালীকে সঙ্গে করে এনেছো বুঝি? কই, কোথায় স্বর্ণালী? স্বর্ণালী, স্বর্ণালী। স্বর্ণালী আসেনি রমা। আসেনি মানে? সেই রোজগারের মতো তুমি একই কথা আমাকে শোনাতে এসেছো যে স্বর্ণালী আসেনি, 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 মেয়েটাকে পাওয়া যায়নি। কিন্তু কেন মেয়েটাকে পাওয়া যায়নি? মেয়েটা কি তাহলে ওই হাত শুনে মিশে গেল? জানি না রমা, আমি কিচ্ছু জানি না। আজ আমি বড় অসহায়। কিসের অসহায়? তুমি না একজন নামজাতা সাংবাদিক, সমাজের কত গোপন খবর তুমি বের করে টেনে আনো, কিন্তু আজ নিজের বোনটা কোথায় কিভাবে আছে সেই গোপন খবরটা কেন তুমি খুঁজে বের করতে পারছো না? বলো কেন, কেন, কেন? রমা, আমি পাচ্ছি না। আমি রোজ সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি বহু জায়গায় মেয়েটাকে খুঁজেছি, বহু মানুষকে স্বর্ণালীর ছবি দেখিয়ে বলেছি, ও দাদা ভাইয়েরা, এ আমার একমাত্র বোন, অভিমান করে বাড়ি ছেড়ে চলে এসেছে। কেউ আমার বোনকে দেখেছেন? বলুন না, বলুন না দাদা ভাইয়েরা, কেউ দেখেছেন আমার বোনকে? কেউ কোনো উত্তর দিতে পারলো না, তাই না গো? না রমা, না। শেষে নিরুপায় হয়ে আমি গঙ্গার বুকে খুঁজে বেরিয়েছি, হসপিটালের মর্গে মর্গে গিয়ে খুঁজে বেরিয়েছি। হতভাগী রাগে অভিমানে যদি কোথাও চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছে কিনা। ওগো না, ওগো না, তুমি আমার করে বলো না গো, বলো না। চমৎকার, চমৎকার অভিনয় ভায়া। তোমার এই অভিনয় দেখে না আমার মতো পাষাণের চোখেও জল এসে গেল। তোমাকে এতদিন আমি সৎ এবং সত্যবাদী সাংবাদিক রিপোর্টার বলে জানতাম, কিন্তু তুমি যে এত বড় মিথ্যেবাদী আর চশমখোর তা আমি জানতাম না। আরে থামো, নিজের পাগলি বোনটাকে কৌশলে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়ে এখানে বউয়ের কাছে কেন যে মিথ্যে মরা কান্না কাঁদছো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। কি বলছেন? কি বাজে কথা বলছেন আপনি? আমার পাগলি বোনটাকে মানে? আপনার ভাইয়ের গলায় ঝুলি দিচ্ছে মানে কি বলছেন আপনি? হ্যাঁ, মানেটা আমিও তো বুঝতে পারছি না। তোমার স্বামী নিজে দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ে দিয়ে এসে কেন যে মিথ্যে কথা বলছে, হে আমি এটা বুঝতে পারছি না। প্লিজ মিস্টার নাথ, এভাবে আমাদের সঙ্গে আপনি হেয়ালি করবেন না। আজ আমরা সত্যি মানসিকভাবে বিপর্যস্ত। দয়া করে আপনি এখন এখান থেকে যান। না, উনি যাবেন না। ওনার হেলে আমি শুনতে চাই। বলুন, বলুন মিস্টার নাগ,
আপনি যা বললেন তা কি সব সত্যি? সত্যি কি আমার স্বামী আপনার ভাইয়ের সঙ্গে স্বর্ণালীর বিয়ে দিয়েছে? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার বাড়িতে গিয়ে নিজের চোখে দেখে আসবে, চলো। মিস্টার নাগ, আপনি সত্যি বলছেন মিস্টার নাগ? আমার বোন স্বর্ণালী আজ আপনার ভাইয়ের পুত্রবধূ? শুনছো রমা, আমাদের স্বর্ণালী হারিয়ে যায়নি, সে অনেক বড় বাড়ির বউ। আরে সেই জন্য বুঝে এই কথাটা তুমি আমার কাছে গোপন করে গেলে, তাই না গো? রমা, অনেক বড় বাড়িতে বোনের বিয়ে দিয়েছো, এই কথাটা জানলে যদি আমি হিংসে করে বিয়েটা ভেঙে দেই, আরে সেই জন্য বুঝি। না রমা না, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? 20 বছরের বিশ্বাসটা আজ তুমি এক লহমায় ভেঙে চুরমার করে দিলে। এতদিনের সম্পর্কটাকে আজ তুমি ব্যর্থ করে দিলে। এতদিন আমি জানতে পারলাম নিজের সন্তানের মতো ওই স্বর্ণালীকে আমি কোলে পিঠে করে মানুষ করলেও আসলে স্বর্ণালী আমার কেউ নয়। আমার কথা শোনো রমা, কেন আমার করলেন মিস্টার নাগ? কেন আমার স্বামী স্ত্রীর মধ্যে আপনি অবিশ্বাসের বীজ ঢাললেন? তার আগেই তুমি বলো, কেন জেনে শুনে তোমার এই পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝোলালে? কে বলেছে আমার বোন পাগলি? আরে পাগলি না হলে সারাক্ষণ পাগলামো করে বেড়াচ্ছে কেন? ওকে সামাল দিতে আমরা সকলেই হিমশিম খেয়ে যাচ্ছি। একবার মনে হয় মেয়েটাকে একেবারে পাগলা গারদে পাঠিয়ে দেয়। আপনি পাগলা গারদে পাঠাবেন না, আমি নিজে গিয়ে ওকে আমি সব বুঝিয়ে আসবো। সে তো যাবেই ভাইয়া, সে তো যাবেই, কিন্তু খালি হাতে যাবে কি করে ভাইয়া? সেদিন বোনকে খালি হাতে শ্বশুর বাড়িতে পাঠালেও এখনো যে যৌতুকটা বাকি থেকে গেছে। যৌতুক? হ্যাঁ, এখন আর সোনা দানা খাট পালঙ্ক এগুলো যৌতুক হিসেবে কেউ ধরে না, ওগুলো এখন নগদেই রফা করে দেয়। তুমি বরং নগদ 5 লাখ টাকা নিয়ে বোনের বাড়িতে যাবে, কেমন? 5 লাখ? হ্যাঁ, আর সেই সঙ্গে তোমার বোনের ট্রিটমেন্টের খরচ 2 লাখ, মোট 7 লাখ টাকা নিয়ে বোনের বাড়িতে যাবে। নইলে তোমার বোনকে পাগলা গারদে নয়, একেবারে ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে দেব। ওকে আপনি এভাবে শেষে দেবেন না মিস্টার নাগ। এত টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নেই। দয়া করে আমার বোনটাকে দয়া। আপনি বাঁচতে দিন মিস্টার নাগ। না ঝিমলি না, এ হয় না। কেন হয় না? কেন হয় না শক্তিমান? কেন হয় না? আমি যে তোমার জন্য আমার মন প্রাণ সব কিছু তোমার চরণে সঁপে দিয়েছি। ঝিমলি, জীবনে একটা দিনও যদি তোমার দেওয়া সিঁদুর আমার স্মৃতিতে পড়তে পারি, সেটাই হবে আমার জীবনের মূল্যবান জিনিস। বলো শক্তিমান, বলো, তাকে তুমি দিতে পারবে না শক্তিমান? দয়া করে তুমি আমাকে এখান থেকে যেতে বলো না শক্তিমান। দেব ঝিমলি দেব, তবে এখন নয়। যেদিন আমার জীবনের রণক্ষেত্রে বিজয় নিশান উঠবে, যেদিন এই অন্ধকার সময় থেকে সবটুকু কালো সরিয়ে সত্যিকারের একটা সভ্য সমাজ গড়ে তুলতে পারবো, সেদিন তোমাকে আমার মনের মন্দিরে বসে জানাবো সুস্বাগত, সুস্বাগত। আর সেদিন তোমাকে আমার জীবনের মাঝে জড়িয়ে ধরে আমি আনন্দে গাইব, আকাশের সূর্য আছে যতদিন আমি তো তোমারই শুধু, আর কারণ আমি তো তোমারই শুধু, আর কারণ
আকাশের সূর্য আছে যতদিন আমি তো তোমারই শুধু আর কারো নই আমি তো তোমারই শুধু আর কারো নই রাত ছাড়া চাঁদ নেই নদী ছাড়া ঢেউ তুমি কার আমি ছাড়া জানে না তো কেউ রাত ছাড়া চাঁদ নেই নদী ছাড়া ঢেউ তুমি কার আমি ছাড়া জানে না তো কেউ ফুটবে যে একটি সে ফুল আমি তো তোমারই শুধু আর কারো নই আমি তো তোমারই শুধু আর কারো নই আকাশের সূর্য আছে যতদিন আমি তো তোমারই শুধু আর কারো নই আমি তো তোমারই শুধু আর কারো নই শক্তিমান শক্তিমান সর্বনাশ হয়ে গেছে শক্তিমান সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে স্বরূপ? সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ তোমাকে অ্যারেস্ট করার জন্য এদিকে পুলিশ ফোর্স নিয়ে এগিয়ে আসছে। সে কি? হ্যাঁ, তাহলে তুমি জানে করে কিন্তু তুমি কে আমি মিথ্যের যুপকাষ্টে বলি হওয়া এক অসহায় সত্য। বাস্তবের কঠিন পাথরে ঠক্কর খেতে খেতে যখন আমি ভ্রান্ত পথিকের মতো পথ ভুলে দিশেহারা হয়ে পড়েছিলাম তখন তখন এই দেবতাই আমাকে ভাইয়ের মতো বুকে টেনে নিয়েছিল। স্বরূপ, তুমি তুমি শীঘ্র এখান থেকে পালিয়ে যাও শক্তিমান, নইলে পুলিশ তোমাকে অ্যারেস্ট করে ফেলতে পারে। অ্যারেস্ট? শক্তিমানকে অ্যারেস্ট করার মতো পুলিশ এখন এই দেশের বুকে জন্মায়নি স্বরূপ। তাই তোমাদের পেছনে ঘরে আমি আত্মগোপন করতে চললাম। শক্তিমান। সময় বুঝে আমি পেছনের দরজা খুলে পালিয়ে যাব, কিন্তু কিন্তু তোমরা সাবধানে থেকো ভাই। শক্তিমান! তোমরা সাবধানে। শক্তিমান! কি হবে স্বরূপ? এখন কি হবে? পরে যদি আমাদের খবর জেনে যায়, আমরা যদি ওদের কাছে ধরা পড়ে যাই, তাহলে যে শক্তিমানের সব চাল একেবারে বানচাল হয়ে যাবে ভাই, একেবারে বানচাল হয়ে যাবে। না, কোনোভাবেই আমরা পুলিশের হাতে ধরা দেব না। শোনো দিদি, পুলিশের সামনে আমরা একটা মিথ্যে নাটক করব। মিথ্যে নাটক? হ্যাঁ, মনে করো আমি তোমার ছোট ভাই, আর ওই মিথ্যে নাটকের ছলেই আমি নিজের অজান্তে যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে নিজের ভাই মনে করে আমায় তুমি ক্ষমা করে দিও দিদি। স্বরূপ, স্বরূপ, তোমার কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না স্বরূপ। মনে করো আমি একজন মাতাল লম্পট। তোমার সঙ্গে একটা খারাপ সম্পর্কের টানে আমি তোমাকে বিরক্ত করতে এসেছি। স্বরূপ, কিন্তু পুলিশ তো তোমাকে অ্যারেস্ট করতে পারে ভাই। আমাকে অ্যারেস্ট করলেও আমরা শক্তিমানকে তো বাঁচাতে পারবো দিদি। স্বরূপ, আর ভাববার সময় নেই, ওই পুলিশ আসছে। এই ধরুন দেবী, এদাও সালে। আবে এই বেচারা, আরে ফোন বেচারা ফোন, তুই হারামজাদা এসব কথা কি বলছিস? আরে ফোন ছেড়ে ফোন এখান থেকে। এই এসব কি হচ্ছে? দেখুন স্যার, ফুর্তি করতে দেবে বলে 100 টাকা বাইনা নিয়ে এখন কিনা অস্বীকার করছে। মিথ্যে স্যার, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে স্যার, সম্পূর্ণ মিথ্যে। শাট আপ! এত অধপতন তোমার! তুমি না ছিলে একজন ভদ্রলোক? আপনাদের এই সভ্য সমাজই তো
আমার নামের পাশ থেকে ওই শব্দটা মুছে ফেলেছে স্যার। একদিন বিনা অপরাধে আমার জেল হয়ে গেল। জেলের দমবন্ধ পরিবেশ থেকে বাঁচতে আমি জেল থেকে পালিয়ে এলাম। তারপর একদিন খবরের কাগজে খবর বেরোলো, স্বর্ণালী মুখার্জির বলাৎকারের অভিযোগে আসল আসামি আমি নই, অন্য কেউ। অথচ আপনাদের এই সভ্য সমাজের একজনও কেউ প্রতিবাদ করতে এলো না। কেন অপরাধ না করে আমি জেল খাটতে বাধ্য হলাম? কেন নির্দোষ হয়েও আমি জেল ফেরত আসামি হয়ে রয়ে গেলাম? এই শয়তানি, শুনলে তো আমি নাকি ভদ্রলোক? তাই এবারের মতো ওই 100 টাকা আমি তোর মকুব করে দিয়ে গেলাম। বিষাক্ত সমাজের শিকার হয়ে এরাই সমাজকে বিষাক্ত করে তুলেছি। শক্তিমান এদের মধ্যে একজন। শক্তিমান? হ্যাঁ শক্তিমান। বলো কোথায় লুকিয়ে আছে শক্তিমান? আমি কেমন করে জানবো স্যার? আমি কেমন করে জানবো? আরে আমি তো তাকে দুই চোখে কখনো দেখিনি। চালাকি করার চেষ্টা করো না। আমি সিআইডি মারফত সংবাদ পেয়েছি শক্তিমান কিছুক্ষণ আগে এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। আপনি ভুল শুনেছেন স্যার, আপনি ভুল শুনেছেন। না ভুল নয়, আমি জানি তোমাদের মতো অসহায় দুঃখী মানুষদের কাছে শক্তিমান হলো মর্তের ভগবান। শক্তিমানকে আমিও শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে আইন রক্ষক হয়ে আইনের লঙ্ঘনকারীকে আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। তাই বলছি শক্তিমানকে আমার হাতে তুলে দিয়ে তুমি আইনের সহায়তা করো। আমি বলছি স্যার, আমি সত্যি কথা বলছি, শক্তিমানকে আমি চোখেই দেখিনি। আছে কি নেই সেটা ঘর সার্চ করলেই জানা যাবে। তাই ঘরের ভেতরটা আমি সার্চ করতে চললাম। আমার কথা শুনুন স্যার, আপনি ওদিকে যাবেন না স্যার, ওদিকে যাবেন না। শক্তিমান সত্যি আমার ঘরে নেই। তাহলে কিন্তু আমি জোর করে লোক ডেকে বলবো আপনি তল্লাশির নাম করে আমার ঘরে ঢুকে আপনি ওকে বেজ্জত করতে চেয়েছেন। তোমার দেওয়া মিথ্যে কলঙ্ক আমার কর্তব্যের পথ রোধ করতে পারবে না বোন। শক্তিমান যেখানে লুকিয়ে থাকুক না কেন তাকে আমি ঠিক খুঁজে বের করবই। এ কি স্যার আপনি? কিন্তু ভেতরে কি করছিলেন? শাট আপ! যত নসে গোড়া হলে তুমি। আমার এমন সুন্দর প্ল্যানটাকে দিলে তো ভেস্তে। প্ল্যান মানে? শক্তিমান এখানে আসতে পারে খবর পেয়ে তাকে ধরার জন্য সেই সকাল থেকে ঘরের মধ্যে ঢুকে আরশোলা আর ইঁদুরের উৎপাত সহ্য করে ওই খাটের তলায় লুকিয়েছে। আর তুমি কি এসে সব দিলে কেচে? আমি? হ্যাঁ তুমি 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 গট গট করে এসে পড়লো। আর ওই শক্তিমানও ফটাফট যাই না বলে পালাতে শুরু করলো। আমি জোর করি কষে ধরে ছিলাম ওর একটা ঠ্যাং। ও বেটা আমাকে ল্যাং মেরে ফেলে গেল। ও যাও ধরো। সে কি স্যার? তবু এখানে দাঁড়িয়ে আছো? আরে যাও শক্তিমানকে ধরো। শক্তিমান কোন দিকে পালিয়েছে স্যার? পূর্ব দিকে নয়তো পশ্চিমে। ঠিক করে বলুন স্যার। আরে বাবা, দিক তো মাত্র 4টে নাকি? ওই 4টে দিক খুঁজে একটা জনকে ধরা যাবে না? যত সব অপদার্থ। যাও যাচ্ছি স্যার। শক্তিমানের সঙ্গে তোমার আমি সব শুনে ফেলেছি আর দেখেও ফেলেছি। তাই তো শক্তিমানকে সামনে পেলে ওকে আমি গুলি করে মারবো। তারপর তোমায় নিয়ে আমি কি করবেন আপনি? বলবো না। কি রে হারা, তুই ওকে কাঁদছিস কেন? শক্তিমান ধরে পেন দিয়েছে বুঝি? চুপ কর হতভাগা। হেড়ে গড়া এত আর নকল কান্না কানতে হবে না। নকল কান্না নয়তো কি আসল কান্না হলে ওর চোখে জল কোথা? এই তো স্যার। ওরে ও হতভাগা, তোর চোখে এত জল ছিল, তুই তো দেখছি মেয়েদেরকেও কান্নাতে হারিয়ে দিবি।
তা কেন কাঁদছিলিস তাই বল। হুজুর, আপনি যদি ওই গাছের খান আর তলা কুড়ন, তাহলে আমরা কি খাবো হুজুর? তার মানে আমার সঙ্গে এই ফুলালির বিয়ে, হানিমুন আর বাচ্চা পায়দা করা ছাড়া আর সব কিছুই সারা হয়ে গেছে। ওরে ও হতভাগা, তাহলে আর বাকিটা রইলো কি? আগে হুজুর, কবে বিয়ে করব, কোথায় ফুলসজ্জা করব, আর কি বাচ্চা পায়দা করব, এগুলোই ঠিক করা শুধু বাকি আছে। ওগুলো ঠিক করার আগে তুই ওর কাছে ঠিক করে জেনে নে, তোর ভাবির ঘরে কেউ শিন কাটছে না তুই অন্য কারো ভাবির ঘরে শিন কাটে ঢুকে পড়েছি। তার মানে এই কথার মানেটা হলো, যার সঙ্গে তুমি বিয়েতে ঘর বাঁধতে চাইছো না, সে এখন তোমার নয়, সে এখন ওই শক্তিমানের বাগদত্তা। শক্তিমানের নাম শুনে ও বেটা অজ্ঞান হয়ে গেছে।